একটি রোগী এসে আমার সামনে বসেছে এবং তার সাথে কথা বলছি, এমন সময় এক তীব্র পচা গন্ধ এসে নাকে সজোরে ধাক্কা মারল। আমার এমবিবিএসের সময়ে পোস্টমর্টম রুমে অনেকবার ক্লাস করেছি। হলফ করে বলতে পারি এ গন্ধ অনেক দিনের পচে যাওয়া মানুষের চামড়ার গন্ধ। ভারত এবং বিশ্ব সাহিত্যের অজ্ঞাততার কালো অন্ধকারে থাকা কিছু অতি প্রাকৃত অপশক্তি রহস্যের ভাণ্ডার নিয়েই গল্পকার চ্যানেলটি। এই চ্যানেলটিতে আছে একটু ভয়, কিছুটা ভয়, আরও অনেকটা ভয়। সো স্টে কানেক্টেড। আজকের গল্পের নাম আদিম সময়ের রোগী। গল্প পাঠে আমি আদিত্য, লেখক ক্রিসকস প্রোডাকশন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প আদিম সময়ের রোগী। পুরাকালের কাহিনী উপকথাগুলো ছোটবেলায় মা দাদুদের মুখে শুনে খুবই রোমাঞ্চ অনুভব করতাম। ভাবতাম গল্পের চরিত্রগুলি যদি সত্যিই জীবন্ত হয়ে ইহজগতে চলে আসে তাহলে কতই না মজার ব্যাপার হবে। কিন্তু আস্তে আস্তে শিশু বয়স থেকে সময়ের চক্রের সাথে তাল মেলাতে মেলাতে যখন বড় হয়ে উঠি, আমরা তখন সেই পুরাকালের গল্প, সেই গল্পের চরিত্রগুলিকে কেমন আজগুবি শ্রেণীতে ফেলে দিই। তখন শুধু আমরা প্রত্যেক জিনিসকেই বিজ্ঞানের পর্দা দিয়ে দেখি, প্রত্যেক ঘটনার একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়ে সেটাকে অলৌকিকের শ্রেণী হওয়া থেকে রক্ষা করি। আর যখন ব্যাখ্যা আমাদের পক্ষে সম্ভব হয় না, তখন সাধারণত আমরা বলে থাকি এরও নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, তবে এখনো সেটা আমাদের জানা নেই, কিন্তু ভবিষ্যতে ঠিক জেনে যাব। কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যার ব্যাখ্যা আমরা বৈজ্ঞানিক মতে দিলেও আমাদের মন বারবার আমাদের জানিয়ে দেয় এই ব্যাখ্যা সম্পূর্ণ ঠিক নয়, এর বাইরেও কিছু আছে যা আমাদের কল্পনার বাইরে। ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল আমারই সঙ্গে, যার উত্তর আমি সবাইকে দিয়ে থাকলেও আমি জানি আমি সম্পূর্ণ ঠিক নই। আজ থেকে 25 বছর আগে আমি ডাক্তারি করতাম এক গ্রামের শেষ প্রান্তে। গ্রাম বলছি ঠিকই, কিন্তু তখন সে গ্রামে বিদ্যুৎ এসে গেছে। তখন লোকেরা চাষাবাদকে নিজের জীবিকা থেকে সরিয়ে শহরের বিভিন্ন কারখানায় কাজ করে নিজের জীবিকা নির্বাহ করত। সেই গ্রামটি ছিল আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সুমনের দেশের বাড়ি। সুমন ও আমি একই সাথে এমবিবিএস কমপ্লিট করি। তারপর আমি প্র্যাকটিস শুরু করে দিই আর সুমন চলে যায় পিএইচডির জন্য পড়াশোনা করতে। হঠাৎ একদিন কলেজ স্ট্রিটের বইয়ের দোকানে বই দেখছি, পেছন থেকে দুটো হাত এসে আমাকে চেপে ধরল। ঘুরে দেখি সুমন। সে আমাকে জিজ্ঞেস করলো এখন আমি কি করছি। ওকে তখন বললাম প্র্যাকটিস করে ফেলেছি, এবার নিজে ক্লিনিক খোলার একটা ইচ্ছা আছে, কিন্তু কলকাতায় এত ক্লিনিক আছে যে পাত্তা পাবো বলে তো মনে হয় না। সুমন কিছুক্ষণ ভেবে তার গ্রামের কথা আমাকে জানালো। ওখানে নাকি ভালো ডাক্তারের খুবই অভাব, তাই আমি যদি ওখানে ক্লিনিক খুলতে চাই তাহলে ও ব্যবস্থা করে দেবে। আমি রাজি হয়ে যেতেই তক্ষুনি সে ফোন করে সমস্ত ব্যবস্থা করে দিল। ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামতে দেখি জনা 25 লোক আমার দিকে এগিয়ে আসছে এবং তাদের সামনে সুমনের বাবা। ওনাকে আমি আগে থেকেই চিনতাম। ইউনিভার্সিটিতে পড়ার সময় উনি অনেকবার সুমনের সাথে দেখা করতে এসেছেন আর আমাদের সাথে যথেষ্ট সময় কাটিয়েছেন। খুবই মিশুকে লোক। আমি এগিয়ে গিয়ে প্রণাম করতেই উনি আমাকে বুকে টেনে নিলেন। শহর ছেড়ে এই গ্রামের মানুষের কাছে আসার জন্য উনি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। আমার অনিচ্ছা সত্ত্বেও সেই লোকগুলি আমার ব্যাগপত্র জোর করে নিয়ে নিল। তারপর আমাকে নিয়ে গেল তাদের গ্রামে। আগেই বলেছি এই গ্রাম আর 5টা গ্রামের মতো নয়, এই গ্রাম যথেষ্ট উন্নত।
আমার ক্লিনিকটা একদম বড় রাস্তার পাশে এক পরিত্যক্ত ক্লাব ঘরকে মেরামত করে তৈরি করা হয়েছে। এই জায়গাটা অবশ্যই সুমনের বাবাই ঠিক করে দিয়েছেন। আমি ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললেন, এমার্জেন্সি পেশেন্ট হলে শহরে তাকে তাড়াতাড়ি নিয়ে যেতে সুবিধা হবে। কিছুদিনের মধ্যেই ক্লিনিক শুরু করে দিলাম। প্রথম মূল্য নির্ধারণ করেছিলাম 3 টাকা। তখনকার দিনে 3 টাকার মূল্যই যথেষ্ট ছিল। ক্রমশ আমার পসার বাড়তে লাগলো এবং ডাক্তার হিসেবে নামও করেছিলাম যথেষ্ট। কিছু কিছু মানুষ শহরের দিক থেকেও আসতো আমার কাছে চিকিৎসা করানোর জন্য। সময়টা ছিল বর্ষাকাল। সেই দিন সকাল থেকে একটানা বৃষ্টি হয়েছে। বিকেলবেলা 5টার দিক করে বৃষ্টি কিছুটা ছুটি নিতে চেম্বার খুললাম। কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর রোগীদের ভিড় এসে জড়ো হলো। একে একে সবাইকে বিদায় করতে করতে রাত্রি 10টা বেজে গেল। একটা আলিশি ভেঙে কম্পাউন্ডার কাকাকে ডেকে বললাম, কাকা আর কজন আছে বাইরে? কাকা একবার বাইরে উঁকি দিয়ে বললেন, এই যে বাবা, আর 4 জন আছি, এদের হয়ে গেলেই বন্ধ করে দেবো ক্লিনিক, কেমন? আচ্ছা বলে পরের পেশেন্টকে ভেতরে আসতে বললাম। একটি রোগী এসে আমার সামনে বসেছে এবং তার সাথে কথা বলছি, এমন সময় এক তীব্র পচা গন্ধ এসে নাকে সজোরে ধাক্কা মারল। আমার এমবিবিএসের সময়ে পোস্টমর্টম রুমে অনেকবার ক্লাস করেছি। হলফ করে বলতে পারি এ গন্ধ অনেক দিনের পচে যাওয়া মানুষের চামড়ার গন্ধ। আমার রুগীটাও দেখি সেই পচা গন্ধটা পেয়েছে। হঠাৎ দরজা খুলে ঢুকলেন কম্পাউন্ডার কাকু। উনি নাকি রুমাল দিয়ে আছেন। আমি কিছু বলার আগেই উনি বললেন, একটি রোগী এসেছে, তাকে আগে ছেড়ে দাও, না হলে বাইরে আমরা কেউ বসতে পারবো না, বুঝলে? গন্ধে একদম অজ্ঞান হয়ে যাব। আমার সামনে বসা রোগীকে ওষুধ লিখে দিয়ে সেই রোগীটাকে ভেতরে পাঠাতে বললাম। লোকটি ঘরে ঢুকতেই সেই পচা গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। যিনি ঘরে ঢুকলেন তাকে দেখে আমি প্রায় অজ্ঞান হয়ে যেতে যেতে রয়ে গেলাম। বিশাল লম্বা একটি লোক, 7 ফুটের ছাদে প্রায় তার মাথা ঠেকে যায়। সারা গায়ে একটি সাদা চাদর দেওয়া, কিন্তু সেই সাদা চাদর রক্তে লাল জবজবে হয়ে আছে। পরনে ধুতিটাও রক্তে ভেজা। সারা শরীরে হেন কোনো জায়গা নেই যেখানে কোনো ক্ষত নেই। সবথেকে বড় ক্ষত হলো লোকটার কপালে। সেখানে প্রায় 1 আঙুলের মতো গর্ত হয়ে আছে, আর সেই জায়গা থেকে অনবরত রক্ত বেরিয়েই চলছে। কিন্তু এসবের থেকেও বড় আশ্চর্যের বিষয় হলো লোকটা একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো রকমের বিকার নেই। একটা ছোটোখাটো ক্ষততেই কিছু লোক চিৎকার করতে শুরু করে দেয়, কিন্তু এই লোকটা একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে। বসুন। লোকটাকে বসতে বললাম। তারপর তাকে বললাম, কি করে এরকম হলো আপনার? মারপিট করেছেন নাকি? লোকটা কোনো উত্তর না দিয়ে কপালে গর্তের দিকে আগুন দেখালো। আমি তুলোর বাক্সটা নিয়ে সেটা ওষুধে চুবিয়ে তার চারপাশে রক্ত পরিষ্কার করতে শুরু করলাম। পরিষ্কার করার পর ক্ষত জায়গাটা ভালো করে টর্চের আলো ফেলে দেখতে লাগলাম। আলো ফেলার সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমি অনেক মাথা ডাইসেক্ট করেছি এর আগে। আমি জানি কপালে ফুটো হলে সেখানে চারপাশে মাথার খুলির হাড় দেখার কথা, কিন্তু এখানে তো তা হচ্ছে না। যত জোরালোই আলো ফেলছি সেই ক্ষতটা যেন সেই আলোকে গ্রাস করে নিচ্ছে। পরক্ষণেই সেই জায়গাটা দিয়ে আবার রক্তপাত শুরু হলো। তুলোর পর তুলো শেষ হয়ে গেল, কিন্তু সেই রক্ত পড়া আর বন্ধ হলো না। রক্তমাখা তুলোয় আমার ডাস্টবিন ভরে উঠল। কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। শেষ তুলোর ডেলাটা লোকটার হাতে দিয়ে দেখি লোকটা তখনও নির্বিকার। লোকটার ক্ষতর দিকে তাকিয়ে আমি একটু মজা করেই বললাম, বুঝলে ভাই, তোমার এই ক্ষতটায় কিছুই করা যাচ্ছে না, আমার তো তুলোও শেষ। বলে পেছনে ফিরে গ্লাভসটা চেঞ্জ করতে করতে লোকটাকে বললাম, এ ক্ষত হলো কি করে?
শ্রীকৃষ্ণ তোমার মাতার মণি খুলে নিয়েছিল নাকি? এই তুমি অশ্বত্থামা নয় তো? হ্যাঁ। এই কথা বলেই পেছনে ফিরে লোকটার দিকে তাকাতেই দেখি লোকটা আর বেডে নেই। ছুটে বাইরে যেতেই কাকা অবাক। সে বলল, কি হলো, লোকটার এমার্জেন্সি কেস নাকি? আমি বললাম, না, কিন্তু লোকটা বেরিয়ে গেল, তুমি আটকালে না। কম্পাউন্ডার কাকু যেন আকাশ থেকে পড়লো। বেরিয়ে গেল? কখন? ভেতরেই তো ছিল, আমরা তো কেউ ওকে বেরোতে দেখিনি। তা কি করে হয়? আমার চেম্বারে জানালাও নেই যে ডিঙিয়ে পালাবে। তবে কি সে বাতাসে মিলিয়ে গেল নাকি? ভেতরে এসে আরও অবাক কাণ্ড। সেই যে ডাস্টবিনটা রক্তমাখা তুলে ভর্তি হয়েছিল, তার জায়গায় সাদা ধবধবে নরম তুলোয় আমার ডাস্টবিন ভর্তি হয়ে আছে, যেন সেই তুলোগুলো কোনোদিন ব্যবহারই করা হয়নি। আর সেই রহস্যময় লোকটির চিহ্নও কোথাও নেই। তবে কি মজার ছলে লোকটির সাথে যে ইয়ার্কি করেছিলাম, সেটা কি ইয়ার্কি ছিল না? ছোটবেলার গল্প কাহিনীতে শোনা সেই আদিম সময়ের রোগী কি আজও জায়গায় জায়গায় নিজের চিকিৎসা খুঁজে বেড়ায়? আর তাকে যদি কেউ চিনে নেয়, সেই জায়গায় সে আর থাকতে পারে না? তাহলে আমাদের বাড়ির দাদু দিদারা যে গল্প বাচ্চাদের শোনান, তা কি আদবে গল্প নয়, গল্পের আড়ালে থাকা বাস্তবিক ইতিহাস?